ত্রিপুরার সরকারি কর্মচারী ও বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন ও জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আগামী মাসের 13 তারিখ বাজেট অধিবেশনে থাকছে। বাজেট অধিবেশনে থাকবে একাধিক নতুন নতুন চাকরি বা কর্মচারী স্বার্থে সিদ্ধান্ত, যার শুরু হবে 13ই মার্চ। কতদিন যাবৎ বাজেট অধিবেশন চলবে তার তথ্য প্রকাশ হয়নি। আপাতত 13 মার্চ বাজেট অধিবেশন বসছে। কিন্তু এই বাজেট অধিবেশনের আগে কিছু তথ্য যেটা উঠে এসেছে, সরকারের কোষাগার বা অর্থ দপ্তরের যে বর্তমান অবস্থা যেটা উঠে এসেছে সেটা সত্যি চাঞ্চল্যকর। কারণ এখানে বলা হচ্ছে কোষাগারে বর্তমানে টাকার ঘাটতি রয়েছে, কোষাগার প্রায় ফাঁকা। বকেয়া দিয়ে তো দূরের কথা, আটকে যেতে পারে বেতন পেনশন, আটকে যেতে পারে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি, আটকে যেতে পারে নতুন শিক্ষক বা অন্যান্য পদে নিয়োগ। সব কিছু মিলিয়ে কি উঠে এসেছে কোষাগার ফাঁকার ব্যাপারটা দেখবো আমরা। কোষাগারে কি অবস্থা বর্তমানে ত্রিপুরা সরকার, আমরা কি কি পেতে পারি, কি কি আশা করতে পারি, সে আশা প্রতিফলন করবে কিনা, পাশাপাশি বাজেটে কি কি থাকছে সে বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। বর্তমানে রাজ্যে কোষাগার যে সংকট, তার কারণটা কি এখানে প্রকাশ করা হয়েছে। বাজেট বরাদ্দের যে ঘাটতি, বর্তমানে 899 কোটি টাকা ঘাটতিতে আছে বর্তমানে ত্রিপুরা সরকার। এর মূল কারণ, আর্থিক অবস্থার মূল কারণ এগুলো। আর্থিক অবস্থা যে তলানিতে ঠেকেছে বা কোষাগার ফাঁকা হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা দিতে 3,875 কোটি টাকা খরচ হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পে 2,100 কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি পঞ্চদশ অর্থ কমিশনের তুলনায় ষোড়শ অর্থ কমিশনের রাজ্যের যে বরাদ্দ তা অনেকটা কমে গেছে। এইগুলি মেন কারণ রাজ্যের কোষাগার ফাঁকা হওয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি 3%, 6% ডিডিটি 3,875 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, যার জন্য কোষাগার ফাঁকা। এর উপর ভিত্তি করে 22% ডিএর আশা করাটা সত্যি কাল্পনিক। রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও হয়তো এই কোষাগার ফাঁকার পরিস্থিতিতে সেটা সম্ভব হবে না। এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে, কোষাগার যে ফাঁকা হয়েছে এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সেটাও উঠে এসেছে। আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ও পেনশন দেওয়ার মতো অর্থ বর্তমানে ত্রিপুরা সরকারের কোষাগারে অবশিষ্ট নেই। ফেব্রুয়ারি মার্চ মাসে যে বেতন দিতে যে টাকাটা লাগবে সেটা কোষাগারে নেই। বন্ধ হচ্ছে সরকারি নিয়োগ, সরকারি নিয়োগ। আর্থিক সংকটের কারণে 6,067টি স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কবে না নিয়োগ করা হবে সেটা বলা যাচ্ছে না। টেস্ট শিক্ষকরা পাস করে বসে আছে, সেই নিয়োগ স্থগিত আছে। প্রাইমারি টিচার, তারপর টেট 1 টেট 2, যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচার, সবগুলো নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। জিআরবিটির নতুন নোটিফিকেশন আসছে না, কনস্টেবল নতুন নোটিফিকেশন আসছে না। সরাসরি সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ হচ্ছে এবং আটকে যাচ্ছে এই আর্থিক অবস্থার দরুন। তাছাড়া উন্নয়নমূলক কাজে কাটছাট, প্রতিটা দপ্তরে খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ আর্থিক অবস্থা বর্তমানে খুবই খারাপ, খুবই তলানিতে ঠেকেছে। কোষাগার একদম ফাঁকা, বেতন দেওয়ার মতো টাকা নেই, নতুন চাকরি তো অনেকটা দূরের কথা। এখানে যেটা উঠে এসেছে, চরম আর্থিক সংকটে ত্রিপুরা সরকারের আর্থিক হাল এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যে সেখানে বেতন দেওয়া বা পেনশন খাতের খরচ বহন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে ত্রিপুরা সরকারের কাছে। কিন্তু শুরু থেকে সেই বরাদ্দের বড় ফাঁক থেকে যায়। বরাদ্দ যেটা করা হয়েছিল তার থেকে বেশি খরচ হয়ে গিয়েছে। এখনও 899 কোটি টাকা ঘাটতি রয়েছে। এর মধ্যে রাজ্য শিক্ষক কর্মচারীদের জন্য ঘোষিত 6% মহার্ঘ ভাতা পরিশোধ করা হয়েছে। শুধু এই একটি খাতে 2025-26 অর্থবছর রাজ্য কোষাগার থেকে বেরিয়েছে 3,875 কোটি টাকা। তারপর যুক্ত হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট বাবদ আরও 400 কোটি টাকা। নতুন নিয়োগপত্র কর্মীদের বেতন ও ভাতা বাবদ 115 কোটি টাকা হয়েছে। কিন্তু এখানেই থামছে না ব্যয়ের চাপ। দীর্ঘদিন ধরে জমে থাকা 37টি কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের বকেয়া শেয়ার এবার একসঙ্গে মেটাতে হচ্ছে। সূত্রের মতো শুধু এই খাতেই চলতি অর্থবছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় 2,100 কোটি টাকা। অর্থাৎ পুরানো দায় পরিশোধ করতে বর্তমান বাজেট কার্যত ভেঙে পড়েছে। হিসাব কষলেই স্পষ্ট, 2025-26 অর্থবছর অর্থ দপ্তরের মোট ব্যয় ইতিমধ্যে দাঁড়িয়েছে 6,890 কোটি টাকা। অর্থাৎ বরাদ্দকৃত সীমা ছাড়িয়ে গেছে অন্তত 470 কোটি টাকা। একই সঙ্গে যোগ হচ্ছে কেন্দ্রীয় যে বাজেট বরাদ্দের ঘাটতি 429 কোটি টাকা। সব মিলিয়ে 899 কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের বোঝা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে বর্তমান রাজ্য সরকার। এই বিপুল ঘাটতি মেটানোর কোনো স্পষ্ট রূপরেখা সরকারের হাতে নেই। দাঁড় করে খরচ চালানোর পথও আজ সহজ নয়। ইতিমধ্যে ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এখানে পঞ্চদশ অর্থ কমিশনের তুলনায় ত্রিপুরার যে বরাদ্দ তা কমানো হয়েছে। অর্থাৎ
ধার বাড়লে ভবিষ্যতে সুদের বোঝা আরও মারাত্মক আকার নেবে। এই পরিস্থিতিতে নতুন ঋণ নেওয়া সরকারের কাছে বড় ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ আর্থিক সংকটে সরাসরি প্রভাব পড়তে চলেছে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলোর উপর। একাধিক প্রকল্প ইতিমধ্যে কাটছাঁট করা হয়েছে, নতুন প্রকল্প কার্যত বন্ধের মুখে। প্রতিটা দপ্তরকে খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যত্নমন্ত্রে সংকটের থেকে উত্তরণ না যায়, বরং সরকারের হাতে জমে থাকা দায় দিন দিন ফুলে উঠেছে। এই আর্থিক অচলাবস্থার মধ্যে সামনে এসেছে আরেকটি বিস্ফোরক বাস্তবতা। চলতি অর্থ বছরে অর্থাৎ 2025-26 অর্থ বছরে 6,067টি স্পেশালিটি নিয়োগের কোনো সম্ভাবনা নেই। প্রশাসন সূত্রে স্পষ্ট ইঙ্গিত, এই বিপুল সংখ্যক পদের জন্য বেতন ও আনুষঙ্গিক খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে নেই। ফলে যারা দীর্ঘদিন ধরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের আশায় ছিলেন, তাদের সেই আশা কার্যত ধূলিসাৎ। অর্থ দপ্তরের আমন্ত্রণ সূত্রের মতে, বর্তমান পরিস্থিতি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়ার যাওয়া মানে রাজ্যের আর্থিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করা। তাই বাস্তবে স্পেশাল এক্সিকিউটিভ এর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ স্থগিত রাখার প্রতি হাঁটছে বর্তমান সরকার। এতে শুধু কর্মসংস্থানের সুযোগ বন্ধ হবে এই নয়, রাজ্যে আইন শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থার উপর ভবিষ্যতে এই নেতিবাচক প্রভাব পড়তে পারে মনে করছে বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই বার্তা নিয়ে দিচ্ছে, ত্রিপুরা সরকার আর্থিক পরিকাঠামো বর্তমান অনেকটা নড়বড়ে। কর্মচারীদের বেতন দিতে সরকার হিমশিম খাচ্ছে। আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেতন দেওয়ার মতো টাকা কোষাগারে নেই। তাছাড়া যদি আমরা আশা করি যে ডিএ দেওয়া হবে, এমএসপি দেওয়া হবে, ফিক্সড পে নির্ধারণ করা হবে, সেটা সত্যিই কাল্পনিক। রাজ্য সরকারের সেই অবস্থায় নেই সেই দায়ভার বহন করার জন্য। তাহলে কি আমলাতান্ত্রিক বা আমলাদের গাফিলতির জন্য এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, নাকি ডাবল ইঞ্জিনের সরকারের সেন্ট্রাল থেকে সেই পরিমাণ টাকা রাজ্য সরকার আনতে পারছে না, যার জন্য এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে? দুইটি কিন্তু তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে আমরা ডাবল ইঞ্জিনের সরকারে বসবাস করছি, ঠিক আছে, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারের যে বেনিফিটগুলি আমাদের পাওয়ার কথা, সে বেনিফিটগুলি কিন্তু পাচ্ছে না। আমরা না সরকারি চাকরি দিতে পারছি, না আমরা কর্মচারীদের বকেয়া মোচনা মিটিয়ে দিতে পারছি। বকেয়া মোচনা মিটিয়ে না দিয়ে সামান্য 3% দিয়ে দিতে গিয়েই সরকারের কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে। নতুন করে বকেয়া 22% দিয়ে দেওয়া তো অনেকটা দূরের কথা। কেন্দ্রীয় সরকার এর মধ্যে আরেক কিস্তি দিয়ে ডিক্লেয়ার করছে, তাহলে বঞ্চনার পরিমাণ 22 থেকে হঠাৎ করে 25 বা 30ও চলে যেতে পারে। রাজ্য সরকার কী করবে, কী রূপরেখা আছে রাজ্য সরকারের? রাজ্য সরকার এই যে আর্থিক পরিস্থিতি, এর থেকে উত্তর উঠবে কেমনে? আমরা বিগত সময়ে সিঙ্গেল ইঞ্জিন সরকারে শুনতাম কেন্দ্র দেয় না, কেন্দ্র দেন, কিন্তু বর্তমান সরকারও দেখছি আমরা সেই, তবে কেন্দ্রীয় বঞ্চনায় একটা সমার্থক শব্দ ইউজ করা হচ্ছে, আর্থিক প্রতিকূলতা, অর্থের ক্রাইসিস। অর্থাৎ আগেও কেন্দ্র দিত না সিঙ্গেল ইঞ্জিন সরকারে, ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্র আরও দেয় না। তাহলে আমরা ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিটগুলো আমরা কোথায় পাচ্ছি, সেটা বুঝে ওঠা বড় দায়। যে রাজ্যে ফেব্রুয়ারি মার্চ মাসে বেতন দেওয়া নিয়ে দুশ্চিন্তা দেখা গিয়েছে, সেখানে 6,067টি স্পেশালিটির পদে চাকরি হওয়াটা খুব আত্মসংকটের ফল নয়। নতুন টেট শিক্ষকরা বসে আছে চাকরির জন্য, হিসাব খাতা খুললেই ঘাটতি, কাল হয়তো আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। সময় থাকতেই যদি আর্থিক দেওয়ালিয়া রাশ টানা না হয়, তাহলে ত্রিপুরার সামনে দাঁড়িয়ে আছে আরও গভীর অচলাবস্থা। ভবিষ্যৎ যার খেসর দিতে হবে কর্মচারী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষ। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে এবারে বাজেট অধিবেশনে অনেকটা পজিটিভ কিছু থাকতে পারে, অনেকটা কর্মচারী, বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিছু গুড নিউজ থাকতে পারে। কিন্তু এই আর্থিক প্রতিকূলতায়, এই অর্থের ক্রাইসিসে 2026 সালে যে ফিনান্সিয়াল ইয়ার যেটা এপ্রিল মাসের থেকে শুরু হবে, সেই সময়ে কি সেই সমস্যার সমাধান হবে? 25-26 তো ত্রিপুরার কোষাগার ফাঁকা হয়ে গিয়েছে, এবং 26-27 অর্থবর্ষের কোষাগারে কি নতুন করে টাকা আসবে? ষোড়শ অর্থ কমিশন থেকে কি সেই পরিমাণ টাকা রাজ্য সরকারকে দেবে যে রাজ্য সরকার এই দায়গুলো মেটাতে পারবে, রাজ্য সরকার নিজের পায়ে দাঁড়াতে পারবে, রাজ্য সরকার সঠিক পথে পরিচালিত হতে পারবে, নাকি দায়ের ভার আরও দিন দিন বাড়বে? সেটা কিন্তু সিরাট বড় কোশ্চেন। তা সব কিছু দেখা যাবে আগামী মাসের 13 তারিখ বাজেট অধিবেশনে, কারণ এই বাজেট অধিবেশনটা আগামী অর্থবর্ষের যে রূপরেখা সেটা তৈরি করবে। এই বাজেট অধিবেশন নির্ভর করছে আগামী বছর কর্মচারীরা কী পাবে, বেকার চাকরি ভাই বোনরা কী পাবে। 25-26 অর্থবর্ষ তো শেষ, এখন আর নতুন কিছু পাওয়ার নেই। দিয়ে হয়তো কিছু পার্সেন্টেজ দিতে পারে, চাকরি তো আগামী 1-1.5 মাসে হচ্ছে কিনা সন্দেহ আছে, কোষাগার ফাঁকা। এখন এপ্রিল 2026 থেকে মার্চ 2026 যে ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ার কী রূপরেখা তৈরি করছে ত্রিপুরা সরকার, তার উপর নির্ভর করছে আগামী বছরের কর্মচারী বেকারদের কী কী থাকছে তা। এখানে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নবম অধিবেশন ডেকেছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। আগামী 13 মার্চ সকাল 11টায় এই অধিবেশন বসবে। বিধানসভা সচিবালয় থেকে বুধবার নোটিশ জারি করে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে সব বিধায়কের কাছে পাঠানো হয়েছে, তারা যাতে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধায়কের পাশাপাশি লোকসভা রাজ্যসভার সদস্যের কাছে এই খবর দেওয়া হয়েছে। মুখ্য সচিব, পুলিশ প্রধান, লোকসভা সদস্যের কাছে এই খবর দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে জানানো হয়েছে। নোটিশ পেয়ে তারা অধিবেশনের প্রস্তুতি নিচ্ছে।
এই অধিবেশনের নাম বাজেট অধিবেশন। এখানেই ঠিক হবে 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দ। বেকারদের জন্য কোনো নতুন ঘোষণা থাকছে কিনা, যে চাকরির প্রসেসগুলো আটকে আছে, টেট, স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি 430খানা পোস্ট, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, সেগুলা এসটিজিডি, সেগুলো কোনো সমাধান হবে কিনা, নতুন করে জিআরবিটি 2 বা অন্যান্য চাকরির নোটিফিকেশন আসবে কিনা, এই ব্যাপারে সবাই চোখ থাকবে যে বেকার চাকরি হতে সে ব্যয়বন্ধের জন্য কী করবে রাজ্য সরকার। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে টিএসআর, টিপিএস ক্যাডার নিয়োগ দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। ফলে 2027 সালে অশিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যেটা 10,330 সরাসরি জড়িত, সেই বিষয়টাও উঠে আসবে। বিরোধী সিপিএম অবশ্য মামলা করুন সাথে আছে বলে উপদেশ দিয়ে নিজের দায়ভার খালাস করেছে। অর্থাৎ এবার বাজেট অধিবেশনে যেমন কর্মচারীরা তাকিয়ে আছে, এবং বেকার চাকরি সে ভাইবোনরাও তাকিয়ে আছে। আগামী 13 মাস থেকে শুরু হবে ত্রিপুরার যে ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন, অর্থাৎ বাজেট অধিবেশন। এবার এমনিতেই শীতকালীন অধিবেশন বসেনি, যার জন্য অনেকগুলো বিল বা অনেকগুলো বকেয়া বঞ্চনা আটকে আছে, সব কিছুই বাজেট অধিবেশন নির্ভর করছে। তবে এবার বাজেট অধিবেশনে টিটি এডিসি এরিয়ার জন্য নতুন কিছু চমক থাকছে, কারণ আগামী বাজেট অধিবেশন পরেই টিটিসি এরিয়াতে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আমরা দেখতে পাই যখনই ত্রিপুরা রাজ্যে কোনো না কোনো নির্বাচন হয়, তখন কোনো না কোনো গুড নিউজ আসতে পারে। তাই এবার যেহেতু টিটিডিসি এরিয়াতে নির্বাচন হচ্ছে, তাই টিটিডিসি এরিয়ার জন্য নতুন কিছু গুড নিউজ আসতে পারে। চাকরি প্রত্যাশী ভাইবোনদের জন্য বা কর্মচারীদের জন্য গুড নিউজ আসতে পারে। তবে সব কিছু নির্ভর করছে রাজ্যের আর্থিক অবস্থার উপর। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই অর্থবর্ষে, অর্থাৎ 2025-26 অর্থবর্ষে ত্রিপুরা আর্থিক অবস্থার পরিস্থিতি বা আর্থিক অবস্থার উপর দাঁড় করিয়ে নতুন কিছু আশা করা সত্যিই এটা মানে বেশি আশা করে ফেলা। কিন্তু আমরা আশা করছি বর্ষা আছে যে 2026-27 অর্থবর্ষে ত্রিপুরা কর্মচারী ও বেকার ছাত্র প্রত্যাশী ভাই বোনদের মুখে হাসি ফোটানোর জন্য এবার বাজেট অধিবেশনে রাজ্য সরকার কিছু চমক নিয়ে আসবে। ধন্যবাদ।